প্রিয় দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং। সমস্ত বাংলা সংবাদ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলে আপনারা এত সময় যা শুনেছেন তা হলো জামাত ইসলামের বিজয় ঠেকাতে শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে। হ্যাঁ দর্শক, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। অতি শীঘ্রই তারেক জিয়া রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হয়ে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নেবেন। জামাত বিএনপি এখন সম্পর্ক একেবারে দা কুড়ালের মতো। দা কুড়ালের সম্পর্কের পরিস্থিতিতে আমরা অনেক কিছুই দেখছি। বিএনপির বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো হাফ আছি, এক ইনাকি দাদা ঠেলাই দিতে পারতেছেন না, প্রতিদিন হুবু হুবু করে ভোট উড়ে যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। শৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের পর নতুন বার্তা দিল ইনকিলাব মঞ্চ। আওয়ামী লীগ সক্রিয় হয়েছে বলে অভিযোগ। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে পতনের জন্য যত ধরনের মেটিকুলাস ডিজাইন আছে, প্ল্যান আছে, মাঠ পর্যায়ে শক্তি আছে, বিএনপির তুলনায় সেটা কয়েক গুণে জামাতের মধ্যে বেশি ছিল। এটার মূল যেই ফাউন্ডেশনটা বা শক্তিটা। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনীয় প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। অতি শীঘ্রই তারেক জিয়ার রাজনীতির ক্যারিয়ারের সমাপ্তি হয়ে যাচ্ছে। তারেক জিয়া সম্ভবত রাজনীতি থেকে বিদায় নেবেন, নিতে বাধ্য হবেন। কিছু করার নেই। মেজর ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলেছেন যে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন খুব শীঘ্রই। তার এলাকায় তার ভোট নাই এটাও তিনি জানেন, যার ফলে এখন অনুরোধ করছেন যে দেলোয়ার তো অনেক এমপি হতে পারবে, অনেকবার ভবিষ্যৎ আছে, আমার তো এই লাস্ট ইলেকশন, বাবা আমাকে একটু সুযোগ দাও। তারেক রহমানের ভবিষ্যৎ নেই, এটা তারেক রহমান বুঝতে পারছেন। এই জন্য তারেক রহমান এখন আরেকটা অঘটনের দিকে, আগুনের দিকে পা বাড়াচ্ছেন। দর্শক, এই ঘটনা সামনে এসেছে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, তারেক রহমান কেন তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার ইতি হতে যাচ্ছে এটা আগে বলি, তারপরে যে বিষয়টা বিশ্লেষণ করছি আজকে। জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা। মানে তারেক এখন জয় পুতুল এদেরকে রাজনীতিতে ডাকছেন যে আসেন আসেন, জনগণ চাইলে এটা একটা ভাতবাজি কথা। আওয়ামী লীগের লোকজন তো চাই, আর জনগণ চায় বিএনপি। আওয়ামী লীগ কি বিএনপি চাইবে, জামাত চাইবে? তো জনগণ চাইলে ফিরতে পারেন, এই কথাটা একটা প্রতারণাপূর্ণ কথা। দেশের আইন অ্যালাউ করলে তারা চাইলে ফিরতে পারেন। জনগণ চাই কিনা এই জন্য তো নির্বাচন করতে হবে, এই জন্যই তো আগে রাজনীতি ফিরতে হবে। অতএব জনগণ চাইলে এটা একটা প্রতারণামূলক কথা। মূল কথা হচ্ছে যে তারেক রহমান তিনি নিজে চাচ্ছেন, আর জনগণ চাই কিনা এটা কি গণভোট দিবেন? আপনার তো গণভোটের বিরুদ্ধে, তাহলে এটা যাচাই করবেন কি হবে? আর জনগণ চাই কিনা এটা প্রমাণ করতে হলে তো আগে ইলেকশন করতে হবে। আর গোপালগঞ্জ থেকে ইলেকশন করলে জয় পুতুলেরা জিতবে, অরিজিনালি জিতবে। অতএব জনগণ চায়। এখন আসল কথা হচ্ছে তারেক জিয়া চাই। তো আপনি চান যে জয় পুতুল তারা রাজনীতি আসুক, এটা বলতে লজ্জা পান কেন? কেন তারেক জিয়া জয় পুতুলকে রাজনীতিতে ডাকছে? দিস ইজ সিগনিফিকেন্ট। এর মূল কারণ হচ্ছে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে পরিবারতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এখানে চারদিকে তরুণ প্রজন্মের কাছে স্লোগান একটাই, যে রাজনীতি করতে হলে নিজ যোগ্যতায় রাজনীতি করতে হবে, বাপের পরিচয়ে মায়ের পরিচয়ে রাজনীতি চলবে না। হ্যাঁ, বাপ মা এমপি হলে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলেও আপনি রাজনীতি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু হ্যাভ কোয়ালিটি। আপনার ওন কোয়ালিটি থাকতে হবে। যেমন তারেক জিয়া এই পরীক্ষায় উত্তীর্ণ, যেটা জনগণের প্রত্যাশা। এবং জামাত কিন্তু এই বিষয়টা নিয়ে মার্কেটিং করছে। জামাত স্পষ্টভাবে বলছে যে এই রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজতন্ত্র, এটা চলবে না। এবং রাজার ছেলেকে ডিবেটের আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না রাজার ছেলে ডিবেট করতে। বিষয়টা এটাই যে আপনার বাবা মা প্রধানমন্ত্রী, এটা তো অন্যায় না, এটা তো ভালো, এটা বরং আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু আপনার কোয়ালিটি থাকতে হবে। এখন তারেক রহমানের যে সংকটটা, যে তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি নিজে ইন্টার পাস। তিনি পলিসি ডিবেট করতে পারেন না, তিনি বক্তব্য দিতে পারেন না, তিনি কথা বললে ভুলভাল কথা বলেন, ইংরেজিতে আর্টিকেল পড়তে পারেন না, কোয়ালিটি নাই। এখন এই জায়গায় বাংলাদেশের রাজতান্ত্রিক নেতা এখন একজনই, পরিবারতান্ত্রিক নেতা এখন একজনই, তারেক জিয়া। অন্য সবাই পালিয়েছে। তাহলে এককভাবে তারেক জিয়া এখানে টিকবেন কিভাবে? চারদিকে তার বিরুদ্ধে অনিবার্য আওয়াজ উঠেছে। অতএব তারেক জিয়া রাজনীতির ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে যেতে পারে, জাস্ট পরিবারতন্ত্র প্রশ্ন। এমনকি নির্বাচনে হারলে বিএনপির ভিতর থেকে প্রশ্ন উঠবে যে পরিবর্তন যদি বিএনপি চলবে না, বিএনপিতে কাউন্সিল হতে হবে, তারেক জিয়া দলের চেয়ারপারসন হতে পারলে হবে, না পারলে না হবে, নাহলে তিনি ভাইস চেয়ারম্যান হবেন, সমস্যা কি? সিনিয়র যুগ্ম মহাসচিব হবেন, কিন্তু তিনি চেয়ারম্যান অলওয়েজ, আজীবন। তারপরে তার মেয়েকে রেডি করছে, এটা চলবে না, বিএনপির ভিতরেই আওয়াজ উঠবে। কিন্তু যদি এরকম থাকে, যতদিন পর্যন্ত হাসিনা ছিল, খালেদা ছিল, ততদিন পর্যন্ত কিন্তু পরিবারতন্ত্রের বাইরে আমরা যেতে পারিনি, কারণ আমাদের কোনো অপশন ছিল না, হয় হাসিনা নইলে খালেদা, দুইজনই পরিবারতন্ত্র। এই জন্য কিন্তু একা থাকলে, যেমন যদি শুধু হাসিনা থাকতো পরিবারতান্ত্রিক হাসিনা, তখন আমরা বলতে পারতাম যে হাসিনা পরিবারতান্ত্রিক, বাপের ঘরে রাজনীতি করে চলবে না, আমরা তাকে চলে ফেলে দিতাম। কিন্তু তখন দেখা যেত যে হাসিনার বিরুদ্ধে বললে খালেদার পক্ষে যেতে হতো, অতএব এর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারিনি। এখন তো বিকল্প নাই, এরকম না যে এখনো সেই পরিবারতন্ত্র, হয় তারেক নইলে জয় বা পুতুল, এরকম তো নাই বিষয়টা। তো এই জন্য এই পরিবর্তনের স্বাভাবিকভাবে টিকবে না। দেখেন, আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ না টিকলে বিএনপি টিকবে না, এটাও স্বাভাবিক। কারণ রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। বিএনপির প্রাসঙ্গিকতা ছিল রিলেটিভ, আপেক্ষিক, যে আওয়ামী লীগের চাইতে খারাপ বিএনপি ভালো, একথা কেউ বলতো না, কিন্তু আওয়ামী লীগের চাইতে ভালো। জাস্ট একটা পয়েন্টে বিএনপি ক্ষমতা আসতে পেরেছিল জামাতের সহায়তায়। দুইবার ক্ষমতা এসেছে, দুইবারই সরাসরি জামাতের অনুকম্পায়। তো এই জন্য তারেক রহমান দেখছেন যে অবস্থা তো খারাপ, পরিবর্তনের বিরুদ্ধে জেনজি যে আওয়াজ তুলছে, তাহলে আমি একা টিকবো কিভাবে? এই জন্য একটা পরিস্থিতি ক্রিয়েট করা দরকার যে স্ট্রাকচারটাই থাকবে পরিবারতান্ত্রিক,
তুমি যেদিকে যাও পরিবর্তন, যত বাধ্য হয়ে মেনে নেবে, যেরকম আগে আমরা হয় হাসিনা নইলে খালেদা। এই জন্য তারেক জিয়া এখন চাচ্ছেন তিনি একদিকে রাজার ছেলে আছেন, আবার ওদিকে জয় বা পুতুল আসুন, তখন তারেক জিয়াকে কেউ পরিবারতান্ত্রিক বলে খোটা দিলে বলতে পারবে আমি কেন, ওরাও তো জয় পুতুল, ওরাও তো, এটা বাংলাদেশ সিস্টেম ভাই, তোমরা আমাদেরকে দাও কেন। তখন জামাতকে জবাব দিতে পারবে, কিন্তু এখন তো জবাব দিতে পারে না। এই জন্যই তারেক জিয়া এখন জয় পুতুলকে রাজনীতি ফিরাতে চাচ্ছে। দেখেন খবর, জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা, তারেক রহমান। তার মানে এটাকে সহজ ভাই বলে তারেক জিয়া আমন্ত্রণ জানাচ্ছে, তোমরা আসো, আমি একা আর পাচ্ছি না। এই পরিবারতান্ত্রিক এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ এক, কিন্তু আমি মনে করি যে জয় পুতুল ফিরতে পারবেন না, তারা ফিরবেন না, তাদের সেই কোয়ালিটি নেই। গণভোটে হা পাশের মাধ্যমে আওয়ামী লীগই নিশ্চিন্ন হয়ে যাবে। আর এর কারণে তারেক জিয়া একা এই পরিবারতান্ত্রিক কাঠামো নিয়ে টিকতে পারবেন না, বিএনপির ভেতর থেকে চ্যালেঞ্জের মুখে পড়বেন এবং তার পলিটিক্যাল ক্যারিয়ার এর মধ্যে দিয়ে শেষ হয়ে যেতে পারে। সাপোজ বিএনপি যদি ক্ষমতায় আসতে না পারে, তাহলে কেন আসতে পারলো না এই ফাঁকা মাঠেও, আওয়ামী লীগ মুক্ত মাঠেও, এটাই চুলচারা বিশ্লেষণ হবে। তখন তারেক জিয়াকে তার ব্যর্থ নেতৃত্বকে দায়ী করা হবে, তার অশিক্ষিত যে ইমেজ, ইন্টারপাস ইমেজ, এটাকে দায়ী করা হবে। তখন ওপেন কাউন্সিল চাইবে দল, হয় কাউন্সিল দিতে হবে, নইলে দল ভেঙে যাবে। আর কাউন্সিলে যদি তারেক রহমান চেয়ারপারসন না হতে পারেন, তাহলে তারেক রহমান বাংলাদেশে থাকবে না, তিনি এইসব রাজনীতি থেকে একদম অবসর নিয়ে চলে যাবেন। এভাবে তারেক জিয়ার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতি ফেরার সুযোগ পেতে পারে, এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও। শেখ হাসিনা এটা বলেন না কেন, ভয় পান? এই যে জনগণ চাইলে, এটা একটা ভাতবাজি কথা। জনগণ চাওয়া না চাওয়ার কোনো মানদণ্ড নেই। জনগণ চাই কিনা এটা দেখতে হলে আগে আপনাকে ভোটে দাঁড়াতে হবে, আর ভোটে দাঁড়াতে হলে তো আপনাকে রাজনীতি ফিরতে সুযোগ দিতে হবে। আর দ্বিতীয় কথা, ভোটে দাঁড়ালেও জনগণ চায় বা চায় না এটার কোনো মানদণ্ড নেই। সেকেন্ড হলে কি জনগণ চায় না কথা বলা যাবে? আজকে সেকেন্ড, কালকে ফার্স্ট হবে। অতএব জনগণ চাইলে এটা একটা ফাও কথা। মূল কথা হচ্ছে তারেক জিয়া চান, এটা তিনি স্মরণ করে দিচ্ছেন, এবং তিনি ক্ষমতা আসলে জয় পুতুলকে বাংলাদেশে আসার রাজনীতি করার সুযোগ দিবেন, আর ভারতের সাথে চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবেন। এটা হচ্ছে আসল কথা। তবে এগুলো করতে গেলে তারেক রহমান আরো বেকায়দায় পড়বেন, আমফালা সব যাবে। মোটের উপর তারেক যেদিকে যায় সেদিকে বিপদ, কপালে বিপদ আছে। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তারেক অধ্যায় শেষ। খালেদা জিয়া ঠিক আছে, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক জিয়া বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা তিনি বলেন, আসলে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতি বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিতে পারছেন না আওয়ামী লীগ। জুলাই অভ্যুত্থানের পর দলটি কাজ রাজনীতি বাইরে চলে যাওয়া বিএনপি সরকার গঠন ধরে এগিয়ে রয়েছে বলে অনেকে বলছে, কিন্তু মাঠের বাস্তবতা এটা না। ওটা ওই মিশরের নির্বাচনে অনেকে বলেছিল যে ব্রাদারহুড জীবনে সরকার গঠন করতে পারবে না, কিন্তু করেছে। ডাকসু ইলেকশনের আগেও ওই বড় বড় মিডিয়া বলেছিল যে জীবনে শিবির দিতে পারবে না, কিন্তু জিতেছে। 12 ফেব্রুয়ারিতে নির্বাচনে সেটা হবে। আই হাদির লাশ নিয়ে যা বলা পুলিশ কর্মকর্তার বাড়িঘর ভাঙচুর শুরু হয়ে গেছে। ওসমান হাদির বিচার দাবিতে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জ, টিয়ারশেল আর সংঘর্ষের মধ্যে হঠাৎ এক পুলিশ কর্মকর্তার মুখ থেকে বেরিয়ে আসে এই বিতর্কিত মন্তব্য। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছে, হাদি কি এতটাই তুচ্ছ হয়ে গেছে? একজন শহীদের নাম নিয়ে এমন মন্তব্য করার সাহস কোথা থেকে আসে? ঘটনার পরপরই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরজে কিবরিয়া লিখেন, আই হাদির লাশ নিয়ে যা, এমন কথা বলার সাহস পুলিশ পায় কোথা থেকে? একজন হাদি কবরস্থানে, কিন্তু কোটি হাদি এই রাষ্ট্রের পাহারায় আছে। এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মানুষ বলছে, শহীদের নাম নিয়ে এমন কথা শুধু একটি বাক্য নয়, এটি মানুষের আবেগে আঘাত। এরপর সামাজিক মাধ্যমে ওই পুলিশ কর্মকর্তার পরিচয়, তথ্য এবং ঠিকানা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই দাবি করছে এই কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার তদন্ত হওয়া উচিত। এদিকে আন্দোলন ঘিরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ বলছে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, আবার কেউ বলছে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এমন সংবেদনশীল সময়ে দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ। একটি বাক্য কখনো কখনো পুরো সমাজে বড় প্রভাব ফেলতে পারে। হাদির বিচার দাবিতে মানুষের আবেগ এখন তুঙ্গে, আর এই ঘটনার পর দেশ জুড়ে নতুন করে প্রশ্ন উঠছে, ন্যায় বিচার, মানবিকতা আর দায়িত্বশীলতার সীমা কোথায়? এখন কথা একটাই, এই পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, তা না হলে যে কোনো সময় তার বাসাবাড়ি ভাঙচুর শুরু হয়ে যাবে। চান্দাবাজ লোকজনকে চাই না আমরা, এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যেই বলবে যে চান্দাবাজ লোককে চাই না, বুঝবেন সেটা ভোটে দাঁড়িয়ে পাল্লাই দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষে দিব, বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজ আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপি লোকজন আপনার মার শুরু করবে। কারণ বুঝবে যে ব্যাটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছি, আবার বলতেছি যে চান্দাবাজে ভোট দিবি না, আমি তো চান্দাবাজ, আমাকে ভোট দিবি, আবার বলতেছি চান্দাবাজে দিবি না, আমরা চান্দাবাজ না হলে ধানের শীষে কেন ভোট দিবি? 5 বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম, সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন। তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে, তো সুদ নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজের মাঝখানে সেবা বলতেছেন যে সুদখোর, তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলে আপনি তার ইবাদত কবুল হবে না। মসজিদের যে সভাপতি এত লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা কয় হুজুর বাইরন, তুই বাইরো না, তুই বাইরো, নামাজ পড়া লাগবে না, মসজিদে কয় নামাজ পড়াইতে খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাস, আমি মসজিদের সভাপতি, আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে, ইমাম সাহেব আসেন নতুন, বুঝছেন, ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, আমি তো আপনার নিয়ে কোনো কিছু, আমি সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস, তুই যে সুদ করে বলতে তুই বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না, হুজুর বলতে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান
তাহলে কি এই ওয়াজ আমি করি আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বলে সভাপতি যেমন গায়ে লাগে, চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কি ভাই সমস্যা কি? টেম্পো স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন? চাঁদাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চাঁদাবাজ, আপনি চাঁদা না করে থাকলে আপনি খেপেন কেন? ওরা মনে করে চাঁদাবাজ মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি কোনো হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটা তো আর ই করার কিছু নাই। এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে খেনটা বিএনপি রয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ, এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমাদের ধাক্কাইতেছে। প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করে নিতে গত 6 বছরে আপনাদের এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দেওয়া একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এই ব্যক্তি নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক এবং ভুয়া অধ্যাপক। এখানে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসর আবার লেখে না, মানুষের পরিচয় দেশে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি। আবার AKM লাগাই দিয়েছে, আবার একটু বেশি ভালো সব নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে। অনেকের কাছে আবার অ্যাপোলো হিসেবে বলে, সব বানোয়ার, প্রফেসর বানোয়ার, অ্যাপোলো বানোয়ার, দুইটাই বানানো। এই বানানো বাটপার এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, মানে তাকে দায়িত্ব দিয়েছে যে ভাই তারেক ভাই তো এটা দায়িত্ব দিচ্ছেন, এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলে কথা বলছিল, সেখানে বক্তব্য বসছে। তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা নাকি, তিনি আবার বিএনপি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে তথ্যমন্ত্রী হয়ে গেছে, তথ্যমন্ত্রী মোটামুটি হয়ে গেছে, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদি উনি এখন আসে হলে ইউএসএ মালয়েশিয়ায় রিফিউজি হিসেবে ছিল, সেটারে করে তারপরে এখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রেন থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটাও করবে না, ধরলেই পিসমোড়া বান দিয়ে তারপরে পাঠাবে। তারপরে ঝুঁকি নিয়ে সেখানে আসে, এখন টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশে নির্বাচন, RTV 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক খাওয়া ভবন বানিয়ে ফেলেছেন। এই 2 নম্বরে করতে আসে মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি যাবে, এগুলো নানান টাকা পয়সা মারে খাচ্ছে বিএনপির। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হলো তখন লিখেছে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় সে এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্র অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে রেখেছে একজনের, এটা আরো একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমার সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিচ্ছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করবো, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশের বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাই দিতে না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপি নিয়ে বলেন, বিএনপির বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো আমার হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাইতে নিতে পারতেছেন না, প্রতিদিন হুবু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমন চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হতে পারে, সামনে ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে কি একটা লিবারেল আর একটা হলো কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি, যেই দেশে আপনি গিয়ে দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওটা চীনও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরকম লড়াই করে চীন নির্বাচন হয়। চীন বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি। হাসিনা যেরকম দামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায় বুঝায় যেটা নির্বাচন হলো, কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনোই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারা ব্যান করার, বিচার করেন, বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম, এই সাভারের ঘটনা, সে দাপায় কাঁদতেছে। আমার কাছে খুব মানে হৃদয় স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআরের মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে জজ সাহেবকে বলবো, আল্লাহর রাস্তায় জারমি করেন না, আপনাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে মানে এখানকার শ্রেণী প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিকমতো পালন করেন। নাহলে আপনাদের মধ্যে এরকম কত বিচারক দেখলাম এই ইয়াতে গাজীপুরে আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে কোতে এবং করে করতে থাকে, বুঝছেন। তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করেনি, আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে, হাদিরে নিয়ে কথা বলে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরে এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে। কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আর বেটা, এখানে জুলাই সনদটা যদি পাস হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না।
আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা এবার যদি মনে করেন ক্ষমতা আসে, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো তারপরে পরপর 2বার থাকবে, আরো পরের বার আসবে, সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসে, তারপরে আবার আপনারা আসেন। তো 15 বছর তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2টা 3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তারেক রহমানের মেয়ে আছে না, সে তো রাজনীতি মাঠে আছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছর বেশি হতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হতে পারে, তার আরেক ভাই বউ আছে, সে হতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হায়ানা সনদের এগুলো আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সবকিছুতে তাদের না, সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে, তারা তাদের ভাই ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলো আমরা দেখবো। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিকুর আপনার উপর। আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটা বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটা পিছনে ছিল, এই ওয়াহিদুজ্জামান এটা নিয়ে ইন্ডিয়ার গ্রুপের সাথে মিলে তারপরে এটা লোকে দিয়ে এগুলো বলি পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলি পাঠানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সেটা জানো না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছে পারমিশনটা নিয়ে তারপরে কি করেছে। তো এই সেটা ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতা আসে আমরা আবার কি করে দিয়েছে, তারা এখন বলি পাঠা বানিয়ে দেওয়া হচ্ছে, তো তাকে ধরা হচ্ছে না। শরীফ ভাই যদি আরেকটু যদি স্ট্রং হতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ। এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মার নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নিয়েছে এবার। তো কিছু বলি না, কিছু বলি কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গেছে, এগুলি আর কোনো ব্যাপার নেই। তখন তো আমাদের গায়ে ছাপ করে উঠতো, এরকম ছোটখাটো কিছু দেখলো এখন গায়ে অত বেশি লাগে না। কিন্তু যে ওপেনে নেকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যে কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটা আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। আপনার বাবা 1981 সালে আপনার বাবা মারা যাওয়ার ঠিক 17 দিন আগে শেখ হাসিনাকে নিয়ে এসেছিল। সবকিছুর সাথে উদারতা দেখাইতেন, বাঘের আপনি উদার করে তারপরে যদি মনে করেন ছাগলের ইয়ের মধ্যে নিয়ে দেন, বা আপনি নিজে বেড নিয়ে যায় বাগেরিতে ঘুমাইলেন, আপনার খাবে। আপনি সাবানের ঘরের মধ্যে আপনার লেপের ভিতরে ঢুকায় তার উদারতা দেখাইলেন, কেমন দিবে আপনার? আপনি হাসিনাকে নিয়ে আসলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র করবো, ওরা তারপরে নিয়ে আসলেন। হাসিনা কি জিনিস 17 দিনের মাথায় দেখাই দিচ্ছে। জামাত বিএনপি এখন সম্পর্ক একেবারে দা কুড়ালের মতো। দা কুড়ালের সম্পর্কের পরিস্থিতিতে আমরা অনেক কিছুই দেখছি। 2 দল পরস্পর বিরোধী বক্তব্য, কর্মকাণ্ড, কখনো কখনো সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং সেই সংঘর্ষে মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি। সেরকম একটা পরিস্থিতিতে গতকালকে বিএনপি যখন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো, রাতে আমরা দেখলাম যে রয়টার্স, বার্তা সংস্থা রয়টার্স এবং বিশ্বের সবথেকে প্রভাবশালী বার্তা সংস্থা বলা যায় রয়টার্স, তারা তারেক রহমান সম্পর্কে একটা নিউজ করেছে, তারেক রহমানের সাক্ষাৎকার ভিত্তিক একটা প্রতিবেদন। সেখানে তারা বলতে চাচ্ছে তারেক রহমান জামাতের সঙ্গে সব ধরনের সম্পর্ক তৈরির ব্যাপারে একেবারে পরিষ্কার ভাষায় না বলে দিয়েছেন। জামাতের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক কিংবা পরবর্তীতে সরকার গঠন করা, সুসম্পর্ক তৈরি করা, কোনো ঐক্য, সমঝোতা, জোট কোনো কিছুই সম্ভব নয়, কোনো কিছুই হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন রয়টার্সকে। সাথে আরও অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, যার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসেছে। চলুন একটু জেনে দেখি রয়টার্স তারেক রহমান সম্পর্কে এবং বিএনপির সম্পর্কে কি বলছে। এবং মজার ব্যাপার হচ্ছে রয়টার্স তারেক রহমানের এই সাক্ষাৎকারটা যখন প্রকাশ করছে তখন তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করছে তারা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আর কি কি লিখলো রয়টার্স তারেক রহমানের সম্পর্কে এবং তারেক রহমানই বা কি কি বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সে তারেক রহমানের সাক্ষাৎকার ব্যাপারে। একদিন আগেই আমরা আল জাজিরাতে ফখরুল ইসলাম তার যে সাক্ষাৎকার এবং বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেছেন সেখানে সেটা দেখেছি, সেটা ভিজুয়াল সাক্ষাৎকার ছিল। সেখানে ফখরুল ইসলাম আলমগীর খুব একটা সুবিধা করতে পারেননি বলেই মনে হয়েছে। এবার তারেক রহমানকে নিয়ে রয়টার্স তাদের প্রতিবেদন তৈরি করলো। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।